যারা 1200 স্কোয়ার ফিট দিয়ে একটি দোতলা ফাউন্ডেশনের ঘর দিতে চান, তো ভিডিওটি মূলত তাদের জন্য, কোথাও স্কিপ করবেন না। অনেক গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সাথে শেয়ার করব, কারণ এই ঘরটা আমি নিজেই করেছি। বা এতে কত টাকা খরচ হয়েছে আপনারা থাম্বনেলে একটা ছবি দেখছেন যে বাড়িটি, ওই বাড়িটি মূলত এটি। তো এই পর্যন্ত করতে কত টাকা খরচ হয়েছে এবং ছাদের যে একটা হিসাব, এই ছাদে শুধু ছাদ কত টাকা লাগছে এই হিসাবটাও আমি আপনাদেরকে দিব। কারণ আমরা যখন একটা বাড়ি করতে যাই, আসলে আমরা অনেকের কাছ থেকে পরামর্শ নিই, কিন্তু সেগুলো দেখা যাচ্ছে সময় মতো কাজে লাগে না। কারণ দেখা যাচ্ছে আপনি কারো কাছে পরামর্শ করলেন যে আসলে ছাদ পর্যন্ত কত টাকা লাগে, সে আপনাকে বলবে 4-5 লাখ টাকা হলে হয়ে যাবে। সে শুধু আপনাকে মানে ওর যে মালগুলো কিনা লাগবে, রড সিমেন্ট বালু, এগুলোর হিসাব দেবে, কিন্তু ওর যে আরও কাস্ট বা কস্টিং আছে সেগুলোর কথা, এই কথাগুলো আপনাকে বলে না। তো আসলে এইগুলোই আপনাদেরকে আমি একটা একটা করে জানানোর চেষ্টা করব। কারণ আমাদের মধ্যে অনেকে আছে, আসলে আমরা বুঝি না যে এই কাজগুলো কিভাবে মিস্ত্রিদের থেকে বুঝে নিব, যে তাদেরকে বুঝিয়ে বলবো। তো আপনাদের টোটাল যেসব মালামাল কিনতে হবে, রড সিমেন্ট বালু ইট সিলেকশন বালু, টোটালে আপনার 5.5 লক্ষ টাকা শুধু মাল সাবানায় কিনতে হবে এই 1200 স্কোয়ার ফিট ছাদের জন্য, যদি বাজেট থাকে আপনার। আর এরপরে লিভার মিস্ত্রির বিল থাকবে 50 থেকে 70 হাজার টাকার মতো। কারণ সেগুলো তো আসলে তাদের যদি কন্ট্রাক্টে দিয়ে দেন সেটা একটা আলাদা হিসাব, আর যদি এটা আপনি নিজে থেকে করেন তার জন্য এই খরচটা লাগবে আর কি। তাহলে আপনার ছাদ যদি আপনি দিতে চান, মানে দোতলা ফাউন্ডেশনের জন্য 7 লক্ষ টাকা খরচ হবে আপনার। আর অবশ্যই ছাদ দেওয়ার পরে এই যে রডগুলো দেখতেছেন বাড়তি, অবশ্যই 3 ফিট বাড়তি রাখবেন। কারণ দেখা যাচ্ছে আমরা অনেক বোকামি করি যে 1.5 ফিট বা 1 ফিট এরকম রেখে দিই, এটা কখনোই করবেন না। কারণ ফাউন্ডেশনের জন্য কখনো 1 ফিট বা 1.5 ফিট ল্যাপিং প্রযোজ্য নয়, ওর জন্য 3 ফিট কমপক্ষে। আমাদেরকে হয়তো মিস্ত্রি বা কন্ট্রাক্টররা বুঝ দিয়ে দেয় যে 1 ফিট রাখলে হবে, 1.5 ফিট রাখলে হবে। আসলে মূলত এই ঘরটা হয়ে যাওয়ার পরে তো আর তাদেরকে আপনি এরপরে যে কাজগুলো করতে হয়, আপনার ছাদ ঢালাই দেওয়ার যেদিন ঢালাই দিবেন, অবশ্যই ভাইব্রেটর মেশিন এবং দক্ষ 2-3 জন মিস্ত্রি রাখবেন, আপনার ছাদটা যাতে মানে সমান লেভেলে করতে পারে বা করে। কারণ দেখা যাচ্ছে কি, ছাদটা করার পরে উঁচু নিচু হয়ে থাকলে পানি জমলে ওই ছাদের টেম্পারিংটা নষ্ট হয়ে যায়। অবশ্যই 2টা ভালো বা 3টা ভালো মিস্ত্রি রাখবেন। আর যদি কন্ট্রাক্টে দিয়ে দেন তাহলে তার কাছ থেকে অবশ্যই আপনি নিজে থেকে কাজটা বুঝে নেবেন। কারণ সে করে দিয়ে চলে যাওয়ার পরে কিন্তু আপনার আর কিছু করার থাকবে না। এই কারণেই আপনার কাজটা শুধু আপনারই বুঝে নেওয়া লাগবে। এই কারণে এই আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এই কংক্রিট মানে ঢালাইটা মিক্সড করার সময় অবশ্যই ওইখানে একটা লোক দিবেন মেশিনের কাছে, যে একটা সিমেন্টে কয়টা খোয়া দিচ্ছে, কয়টা বালু দিচ্ছে, এগুলো অবশ্যই সুন্দর করে হিসেব করতে বলবেন। কারণ এটা ছাদ, হয়তো কোন জায়গা কম বেশি হয়ে গেলে ওই জায়গাটাই নর্মাল হয়ে যাবে। আর এটা আপনার এমন না যে ঢেকে রাখবেন যে কিছু হবে না। আমি আপনাদেরকে আবারও বলছি, যদি আপনারা কন্ট্রাক্টে কাজগুলো দিয়ে থাকেন অবশ্যই কাজগুলো সুন্দরভাবে বুঝে নেবেন। আর তারপরেও একটা কথা আছে, আপনারা যখন ছাদ সেন্টারিংয়ের আগে অবশ্যই এই লং পিলারগুলো ভালোভাবে কিউরিং করে নেবেন পানি দিয়ে, যাতে শক্ত থাকে। কারণ আমাদের বাংলাদেশে তো আসলে অধিকাংশই আমরা ইটের যে খোয়াটা ওইটা ইউজ করি, পাথর দিয়ে নয়। কারণ পাথর দেওয়া থাকলে দেখা যাচ্ছে আপনি অল্প পানি খাওয়ালেও সমস্যা নাই, কিন্তু ইটে প্রচুর পরিমাণের পানি টানে। এই কারণেই সুন্দর করে পানি দিয়ে কিউরিং করবেন প্রতিদিন। এবং সালার যে বস্তাগুলো আছে ওগুলো কেটে পেঁচিয়ে প্রতিদিন পানি দিলেন, তাতে আরও ভালো হলো। তো দর্শক, এই যে বালি দিয়ে আছে ভিতরে বিট বালু, এই বালুগুলো সুন্দর করে দুরমুজ করে 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 শক্ত করে দিবেন এবং পানি দিয়ে শক্ত করে নেবেন। কারণ দেখা যাচ্ছে ছাদ সেন্টারিংয়ের সময় যখন আপনারা ঢালাইগুলো ঢালবে, কোথাও উঁচু নিচে হয়ে গেলে ওই ছাদটাও ঠিক ওইভাবেই হবে। এর জন্য খুব সতর্কভাবে কাজগুলো। তো এই বাড়ির বিষয়ে আরও ডিটেলস জানতে যদি চান আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বা আমার সাথে যোগাযোগ করবেন। কোনো ফি বা কোনো কিছুই দেওয়া লাগবে না, আমি আপনাদেরকে ফ্রি পরামর্শগুলো দিয়ে দেবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।